এই ছেলেটা যখন নতুন নতুন বিয়ে করে বাড়ি ফিরে যাচ্ছিল তখন রাস্তায় তার বউ বদল হয়ে যায়। হ্যাঁ ভাই, একটা ছেলের বদল হওয়ার মতো কত কিছুই রয়েছে। কারো জুতো বদল হয়ে যায়, কারো কলম পেন্সিল রাবার শার্ট জামা কাপড় কত কিছুই তো বদল হয়, তাই না? কিন্তু এই ছেলেটা বাড়ি গিয়ে দেখতে পায় সে অন্য কারো বউ নিয়ে চলে এসেছে। আর হ্যাঁ, এই নিয়েই এগোতে থাকে গল্পটা। ছেলেটা কি অবশেষে তার বউকে ফিরে পেয়েছিল, অথবা সে কার বউ নিয়ে চলে এসেছিল, আর কি এমন হয়েছিল সেই সমস্ত বিষয়ে জানতে হলে আপনাকে দেখতে হবে 2023 সালে মুক্তিপ্রাপ্ত লাপাত্তা লেডিস সিনেমাটি। আর আজকে সেই সিনেমার সম্পূর্ণ গল্পটাই আমরা এই ভিডিওতে তুলে ধরেছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প গুঞ্জন। 2001 সালের এক বিকালে গঙ্গাপুরে ফুল ও দীপাকের বিয়ে হচ্ছিল। বিয়ের সময় ফুল তার মায়ের কাছ থেকে একটা পুটলি পায় যার নাম কাঞ্চা। ফুলের মা মণিমালা ফুলকে সতর্ক করে বলেন, এটা তোমার স্বামীর মঙ্গলের জন্য, সবসময় সাবধানে রাখবে। দীপাক ও ফুল বিয়ের পর শ্বশুরবাড়িতে এক রাত কাটায়। পরদিন ফুলের বিদায় অনুষ্ঠানে কিছু আনুষ্ঠানিকতা বাকি ছিল। ফুলের মা বিদায় দেওয়ার সময় ফুলের মুখ ঘোমটা দিয়ে ঢেকে দেন এবং দীপাককে বলেন, এটা কিন্তু খুলতে যাবে না, এখানে একটা বিশেষ রীতি আছে, বাড়ি পর্যন্ত পৌঁছানোর আগে তুমি তোমার বউয়ের মুখ দেখতে পারবে না। বিদায় পর্ব শেষে দীপাক ফুলকে নিয়ে বাড়ির পথে রওনা দেয়। দীপাকের বাড়ি পৌঁছাতে হলে প্রথমে নদী পার হতে হবে, তারপর বাসে করে সূর্যমুখীপুরে যেতে হবে এবং ট্রেন ধরতে হবে। বাসে চলার পথে দীপাক ফুলকে বলে, তোমার সব গহনা আমার কাছে দাও, না হলে কেউ চুরি করে নিয়ে যেতে পারে। ফুল তার সমস্ত গহনা খুলে দীপাককে দিয়ে দেয়। এরপর তারা বাস থেকে নেমে গিয়ে ট্রেনে ওঠে। তবে তারা কোনো স্টেশন থেকে ট্রেন ধরেনি, একটা রেল লাইনের কাছে গিয়ে তারা একটা ট্রেনে উঠে পড়েছে। ট্রেনে উঠে তারা দেখতে পায় তাদের মতো আরও এক নবদম্পতি রয়েছে। ওই দম্পতির বরের নাম প্রদীপ আর তার বউয়ের নাম জয়া। আর সেখানে এত ভিড় ছিল যে ফুল ও দীপাক একসাথে বসতেও পারল না। ট্রেনে ওঠার পর দীপাক ফুলের জন্য একটা সিটের ব্যবস্থা করে, আর সে ওভাবেই কিছুক্ষণ দাঁড়িয়েছিল। এমন সময় পাশের সেই নবদম্পতির মধ্যে প্রদীপের মা দীপাককে বলে, ওহ, তোমাদের তো বিয়ে হয়েছে মনে হয়, এখন তো বিয়ের মৌসুম চলছে। তারপর তিনি জানতে চাইলেন, তোমার বাবা বিয়েতে কি যৌতুক পেয়েছিলেন, মেয়ের বাড়ি থেকে কি কি দিয়েছে? দীপাক কিছু না বললেও পাশে বসা এক লোক বলে ওঠে, এখন তো 10,000 টাকা আর সাইকেলের রেওয়াজ রয়েছে, সব বরদেরই একটাই যৌতুক। নিশ্চয়ই এই ছেলেটাও পেয়েছে। দীপাক রেগে গিয়ে বলল, আমি এসব কিছু নেইনি। তবে প্রদীপের মা বিরক্ত হয়ে বলে, কেন? আমার ছেলেটা তো বিয়েতে মোটরসাইকেল, 25,000 টাকা আর অনেক গহনা পেয়েছে। আর যে ছেলে এমন কিছু পায় তার পাত্রীর বাবা মা নিশ্চয়ই অনেক ভালো, এটাই তো স্বাভাবিক। এরপর তিনি দীপাকের দিকে ইশারা করে পাশের লোককে বলেন, নিশ্চয়ই এই ছেলের কিছু সমস্যা রয়েছে, তাই হয়তো শ্বশুরবাড়ি থেকে বেশি কিছু দেয়নি, কোনো মতে মেয়েটাকে বিয়ে দিতে পারলেই বাঁচে তারা। দীপাক এসব কথায় বেশ অস্বস্তি অনুভব করছিল, তবে কিছু বলল না। ট্রেনে তখন অনেক প্যাসেঞ্জার উঠছিল, ফলে সিটে বেশ ভিড় লেগে গিয়েছিল। কিছুক্ষণ পর তাদের কেবিনে আরও একটা নবদম্পতি আসে। তবে তখনই দীপাকের একটু টয়লেট পেয়ে যায়। দীপাক টয়লেটে যাওয়ার জন্য উঠে যায় এবং ফুলকে বলে, তুমি একটু বসো, আমি ফিরে আসছি। দীপাক যখন ওয়াশরুমে চলে যায় তখন আরও কিছু লোক আসতে শুরু করে এবং তারা ফুলের সিটে বসতে চায়, ফলে সবাই নিজেদের সিট বদলাতে শুরু করে। ফুল জানালার পাশের সিটে গিয়ে বসে, যেখানে তার পাশে ছিল প্রদীপ এবং তার বউ জয়া। কিছুক্ষণ পর দীপাক ফিরে এসে দেখে সিট বদলে গিয়েছে। প্রদীপের মা তখন তাকে বসতে বলে, এই যে তোমার বউ। এবং দীপাক সেখানে গিয়ে বসে। আর তারপর ট্রেনে দীর্ঘ সময় বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে ফুল জানালার পাশে ঘুমিয়ে পড়ে। এভাবে সময় কাটতে কাটতে ট্রেন এক সময় সূর্যমুখীপুরে এসে থামে। যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নামতে শুরু করে। আর হলুস্থুলের মাঝে দীপকও তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামলো। তার মাথায় তখন একটাই চিন্তা, তার স্ত্রী ফুলকে নিয়ে বাড়ি ফিরতে হবে। দীপক তাড়াহুড়ো করে ফুলকে নিয়ে বাসে ওঠে। বাসে উঠে দীপক মনে করছিল তার বন্ধুরা বাড়িতে নতুন বউয়ের জন্য অপেক্ষা করছে, তাই তাড়াতাড়ি করে তার বাড়ি পৌঁছাতে হবে। বাড়িতে এসে দীপককে উষ্ণ অভ্যর্থনা জানানো হলো। পরিবার, বন্ধু সবাই মিলে দীপককে স্বাগত জানাতে শুরু করে। ঢোল তবলা বাজানো হচ্ছিল আর ছোট ছোট বাচ্চারাও আনন্দ মেতে উঠেছিল। দীপক আর তার বউ ফুল পরিবারের সবার আশীর্বাদ নিয়ে বাড়িতে প্রবেশ করার জন্য প্রস্তুতি নিতে থাকে। দীপকের মা তখন বরণডালা নিয়ে আসে দীপক এবং তার নতুন বউকে স্বাগত জানাতে। মা বললেন, বৌমা ঘোমটা খুলে ফেলো, এখানে তো আমরা সবাই বাড়ির লোক, কোনো সমস্যা নেই। কিন্তু নতুন বউ তখনও একটু সংকোচ বোধ করছিল। সবাই মিলে তাকে বলল,
এভাবে লজ্জা পেতে হবে না, এখানে সবাই আপন, তোমার নতুন পরিবার এটা। কিন্তু ফুল তখনও অস্বস্তি বোধ করছিল, তবে ধীরে ধীরে সে গম্ভীর মনোভাব নিয়ে ঘোমটাটা খুলে ফেলল। আর এখানেই বেঁধে যায় বড় একটা সমস্যা, কারণ এটা দীপাকের বউ ফুল নয়, বরং সেই প্রদীপের বউ জয়া। আসলে দীপাক যখন টয়লেট থেকে ফিরে এসেছিল তখন সিট বদলে যাওয়ার কারণে হয়েছে মূল সমস্যা। যাকে সে ফুল মনে করে তার হাত ধরে ট্রেন থেকে নামতে বলেছিল, সে আসলে ফুল ছিল না, বরং প্রদীপের বউ জয়া ছিল। কিন্তু প্রশ্ন জাগতে পারে, জয়াও কেন কোনো কিছু না বলে দীপাকের সাথে চলে আসলো? তাই তো, দেখতে থাকুন, জানতে পারবেন। দীপাক এইসব দেখে কোনো কিছু বলার মতো পরিস্থিতিতে থাকলো না, কারণ সে পুরো পরিস্থিতি নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিল। এই যে অন্য কেউ, দীপাক তার সাথে এ কাকে নিয়ে এসেছে তা কেউই বুঝতে পারছিল না। সবাই অবাক হয়ে একে অপরকে প্রশ্ন করতে লাগলো, এটা কে? এই মেয়ে তো দীপাকের বউ নয়। বাড়ির বাচ্চারা হাউকাউ করে বলতে লাগলো, বউ বদলে গেছে, বউ বদলে গেছে, যার কারণে সবার মধ্যে হুড়োহুড়ি লেগে গেল। দীপাক একদম চুপ হয়ে গেল। সে তো ফুলকে নিয়ে এসেছে তার বউ মনে করে, অথচ এই মেয়ে তো অন্য কেউ। দীপাক বিভ্রান্ত হয়ে যায়, কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। দীপাকের বাবা তখন কড়া গলায় বললেন, এত কিছু শুনি মানুষের ছাতা বদল হয়ে যায়, সাইকেল বদল হয়ে যায়, আর তোর তো বউ বদলে গিয়েছে, তুই কিচ্ছু বুঝতে পারিসনি? এটা কি ধরনের কথা? দীপাক একটু পেছনে হেঁটে বলল, ট্রেনে আরো 2-3টা দম্পতি ছিল, সেজন্য কনফিউশন হয়ে গিয়েছে। কিন্তু সবাই দীপাককে বকাবকি করতে লাগলো, নিজের বউকেও চিনতে পারলি না, কেমন কথা বলছিস তুই? আর তুমি, এই মেয়ে, কে তুমি? এখানে কিভাবে চলে আসলে? তোমার স্বামীকে চিনতে পারোনি? জয়া ধীরে ধীরে উত্তর দিল, আমার স্বামীকে তো আমি চিনতাম, কিন্তু এই ঘোমটা দিয়ে তো কিছু দেখা যায় না, শুধু তার জুতো ছাড়া আমি কিছু চিনতে পারিনি। তখন দীপাকের দাদি ঠাট্টা করে বললেন, তাহলে তো তোমার স্বামীর জুতো চেনা দরকার ছিল, তোমার স্বামীকে রেখে অন্যজনের স্বামীর হাত ধরে চলে এসেছো, এটা কেমন হলো? জয়া মুচকি হেসে দিয়ে বলল, আমি কি করতাম, কিভাবে চিনতাম? স্বামী তো নতুন, জুতোও তো নতুন, কিভাবে চিনব বলুন? এখন দীপাক পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ল। সে তার মাথায় হাত দিয়ে বসে পড়ল, কিচ্ছু বুঝতে পারছিল না সে কি ভুল করে ফেললো, আর তার সামনে কি ঘটছে এই সব কিছু যেন এলোমেলো হয়ে গিয়েছিল। দীপাক প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে যায়, ভাবতে থাকে, আমি কি করলাম? আমি তো ফুলকে নিয়ে এসেছিলাম, এখন সে কোথায় আছে, কি করছে? এই ভাবনাগুলো তার মাথায় ঘুরতে থাকে। এদিকে দীপাক এখন পাগলের মতো চিন্তা করছে, অন্যদিকে জয়া তার সব কিছু দেখে ঠান্ডা মাথায় বলে, আমি তো এখানে চলে এসেছি, আর যে ট্রেনে ছিল সে এখনো ঘুমটা দিয়েই আছে, সে জানেও না তার স্বামী তাকে ফেলে রেখে চলে এসেছে, তাই স্টেশনে যান, খুঁজে দেখুন। তাই দীপাক আবারও স্টেশনে চলে যায়, সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে তার বউ ফুলকে খুঁজে বের করার জন্য। সে স্টেশন পর্যন্ত চলে যায়, কিন্তু এতক্ষণ তো আর এখানে স্টেশনে ট্রেন থাকবে না। সে ফুলকে খুঁজতে শুরু করে, এদিক ওদিক ছুটতে থাকে, কিন্তু কোথাও ফুলের কোনো সন্ধান পাওয়া যায় না। এদিকে দীপকের বন্ধু জয়াকে বলে, তোমার বড় নিশ্চয়ই তোমাকে খুঁজছে, তাই না? তাহলে তুমিও আমাদের সঙ্গে চলো, দেখা যাক তোমার বরকে খুঁজে পাওয়া যায় কিনা। তবে দীপকের বাবা তখনই দীপকের বন্ধুকে শাসন করে বললেন, এত রাতে এই মেয়েকে নিয়ে তোদের যেতে হবে না, এটা খুবই খারাপ দেখায়। তারপর দীপকের বাবা জয়াকে এক দৃষ্টিতে দেখে বললেন, তোমার নাম কি বলো তো? জয়া একটু বিরক্তি প্রকাশ করে বলল, আমার নাম পুষ্পা রানী। কিন্তু এটা তো তার আসল নাম ছিল না, আমরা জেনে এসেছি তার নাম জয়া। তবে এখানে সবার এটাই বিশ্বাস করতে হয়, কারণ এই মেয়েটাকে তারা কেউই চিনে না। তবে সে কেন তার নাম ভুল বলল সেটা পরে জানা যাবে, দেখতে থাকুন। দীপকের বাবা আবার প্রশ্ন করেন, তোমার স্বামীর নাম কি? এই প্রশ্নে দীপকের মা তাকে থামিয়ে দিয়ে বলেন, কেউ আবার তার স্বামীর নাম মুখে নেয় নাকি? তুমি কি প্রশ্ন করছো? আসলে গল্পটা আজ থেকে অনেক আগের, সেজন্য ওই সময়কার রীতিনীতি অনুযায়ী সবকিছু দেখানো হয়েছে। তবে জয়া সবাইকে অবাক করে দিয়ে বলে ওঠে, আমার স্বামীর নাম পঙ্কজ। দীপক এবং তার পরিবারের কোনো মহিলাই কখনো তাদের স্বামীর নাম মুখে উচ্চারণ করেনি, অথচ এই মেয়ে যার নাকি নতুন বিয়ে হয়েছে সোজা তার স্বামীর নাম বলে ফেলল। সবাই অবাক হয়ে যায় এবং একটা অস্বস্তিকর নীরবতা ছড়িয়ে পড়ে। জয়ার ব্যাপারে আরও কিছু জানার জন্য দীপকের পরিবার তাকে নানান প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে, তবে তাদের মধ্যে জয়া একটা প্রশ্নেরও সঠিক উত্তর দিচ্ছে না। সবাই তাকে একটার পর একটা প্রশ্ন করে যায়, তোমার বাপের বাড়ি কোথায়, তোমার এই কোথায়, সেই কোথায়, তুমি কোথা থেকে এসেছো? তবে জয়া সবার সামনেই মিথ্যা কথা বলে, আমার বাপের বাড়ি সামবেলা, এই কথাটি পুরোপুরি মিথ্যা। কিন্তু কেন সে মিথ্যা বলছে সেটা তারা কেউই জানতে পারছিল না। তবে এসব মিথ্যার পেছনের আসল একটা রহস্য আছে, যেটা আমরা পরে জানতে পারবো। এরপর দীপকের পরিবারের লোকেরা জয়ার বাড়ির নম্বর নেয়, যাতে অন্তত সেখানে ফোন করে খোঁজ নেওয়া যায়, কিন্তু কল করার পর সেখানে কাউকেই খুঁজে পাওয়া যায় না। এদিকে ফুল যেই ট্রেনের জানালার পাশে ঘুমিয়ে পড়েছিল, সেই ট্রেন একটা স্টেশনে গিয়ে থামে এবং তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে দীপককে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। দীপককে না পেয়ে ফুল খুবই চিন্তিত হয়ে পড়ে। সে ভয়ে কাঁপতে কাঁপতে ভাবতে থাকে,
সে এত রাতে কোথায় যাবে, কি করবে? এই সময় প্রদীপ আর তার পরিবারের লোকেরা জয়াকে খুঁজতে খুঁজতে সেই স্টেশনেই এসেছিল। প্রদীপ ফুলকে দেখে জয়া মনে করে তাকে ডাক দেয়, কিন্তু কাছে গিয়ে দেখে মেয়েটা অন্য কেউ। প্রদীপ ফুলকে জিজ্ঞাসা করে, তুমি কি হারিয়ে গিয়েছো? তোমার কি কোনো সাহায্য লাগবে? বলো, আমি সাহায্য করতে পারি। কিন্তু ফুল কিছু না বলে সেখান থেকে চলে যায়। প্রদীপের কথাবার্তা শুনে মনে হচ্ছিল সে একদমই সুবিধাজনক অবস্থানে নেই এবং ফুল তার কাছ থেকে সাহায্য নিতেও চায় না। এদিকে ফুল নতুন জায়গায় অপরিচিত মানুষদের মধ্যে একা হয়ে পড়েছিল। সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে না যে এখন তার কি করা উচিত, কোথায় যেতে হবে। এই সময় প্রদীপ জয়াকে খুঁজে না পেয়ে তার মায়ের কাছে ফিরে আসে। প্রদীপ তার মাকে বলে, আমি তো অনেক খুঁজলাম, জয়াকে কোথাও পেলাম না। তখন তার মা বলে, আরে ওর কাছে অনেকগুলো গহনা ছিল, সেগুলো আগে কেন খুলে রাখলি না? যদি খুলে রাখতিস তাহলে আমাদের অনেক টাকা হতে পারতো। তার ফোনও ছিল, সেটাও তুই রাখলি না। যদি সেগুলো আমাদের হাতে থাকতো তো ওকে নিয়ে চিন্তা করতে হতো না। আর এটা শুনেই প্রদীপ এবং তার পরিবারের আসল চরিত্র পরিষ্কার হয়ে ওঠে। তাদের কাছে জয়ার জীবনের কোনো গুরুত্ব নেই, তারা শুধু তার গহনা আর তার সঙ্গে আসা জিনিসপত্রের চিন্তা করছে। তাদের কথাবার্তা এখানে তাদের মনোভাব ও লোভের কথা পরিষ্কারভাবে প্রকাশ পায়। এরপর প্রদীপের বাড়ির লোকেরা বাসায় ফিরে যায়। প্রদীপের বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে, এখন কি করবি? প্রদীপ কিছুক্ষণ চুপ থেকে বলে, কি আর করব, থানায় একটা কমপ্লেন জানিয়ে আসবো। প্রদীপ ও তার পরিবার বাড়ির পথে রওনা দেয়। তাদের কথায় এমন এক লোভী মনোভাব ফুটে ওঠে যেন তারা বউ ছাড়া শুধু গহনা এবং টাকা পেলেই খুশি। প্রদীপের মা বলছিল, কি করার আছে, বিয়েতে পাওয়া 25,000 টাকা আর মোটরসাইকেল তো আমাদের কাছে আছে, এগুলো পেয়ে গেছি, বউ না পেলে সমস্যা নেই। এদিকে দীপক আবারও ফুলকে খুঁজতে শুরু করে। সে আবারও সূর্যমুখীপুর স্টেশনে এসেছে। পুরো স্টেশন ঘুরে ফুলকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও তার কোনো সন্ধান খুঁজে পাওয়া যায় না। ফুলকে না পেয়ে দীপকের মন খুবই চিন্তিত হয়ে পড়ে। সে ভেবে কুল পায় না মেয়েটা কেমন আছে, কোথায় বা থাকতে পারে। এদিকে বাড়িতে জয়া তার ঘর থেকে বের হয়। আসলে জয়া এখানে বাইরে এসেছিল তার মোবাইলে থাকা সিম কার্ডটা ভেঙে ফেলতে, যেন কেউ তার খোঁজ খবর নিতে না পারে। তবে কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে দীপকের দাদা আসলে ঘুমাচ্ছিলেন আর ঘুমিয়ে ঘুমিয়ে চিৎকার করছিলেন। আসলে দীপকের দাদা কোনো এক সময় এলাকার ওয়াচম্যানের চাকরি করেছিল, তো সেখান থেকেই তার এমন অভ্যাস। জয়া তার ফোন বের করে সিম কার্ডটি খুলে পুড়িয়ে দেয়। পরের দিন সকালবেলায় ফুলকে দেখা যায়। সে সারা রাত স্টেশনের বাথরুমে ছিল। যখন সে হাত মুখ ধুচ্ছিল তার চোখ দেখে সহজেই বোঝা যাচ্ছিল যে পুরো রাতটি সে কান্না করেছে। সে নিজের চোখের জল মুছে ফ্রেশ হয়ে ওঠে। তারপর বাইরে বেরিয়ে আবারও দীপককে খুঁজতে শুরু করে। এদিকে ফুল একদমই একা ছিল। সে হঠাৎ দেখতে পায় এক ভিখারি যার নাম বিট্টু, সে ফুলের দিকে এগিয়ে আসছিল। ফুল তাকে দেখে খুবই ভয় পায় এবং দৌড়াতে শুরু করে। সে জানতো না বিট্টু আসলেই তার ক্ষতি করতে চায় না। তখন সেখানে এক ছোটু এসে বিট্টুকে থামিয়ে দেয়। ছোটু ফুলকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি এত ভয় পাচ্ছ কেন? ভয়ের কিছু নেই, বিট্টু তো তোমার ক্ষতি করতে আসেনি, সে খুব ভালো মানুষ, তোমার কোনো ক্ষতি করবে না। এরপর ছোটু ফুলকে জিজ্ঞাসা করে, তুমি কি হারিয়ে গেছো? ফুল কেঁপে কেঁপে বলে, হ্যাঁ আমি হারিয়ে গেছি, আমি আমার স্বামীকেও খুঁজে পাচ্ছি না, তার কাছে যাওয়ার উপায়ও পাচ্ছি না। শুনে ছোটু বলল, তুমি চিন্তা করো না, আমি তোমার বাড়ি খুঁজে দিতে সাহায্য করব। সে ফুলকে নিয়ে স্টেশন মাস্টারের কাছে চলে যায়। স্টেশন মাস্টার ফুলকে দেখে প্রথমে তার নাম জিজ্ঞাসা করে। ফুল মৃদু গলায় বলল, আমার নাম ফুল। এরপর স্টেশন মাস্টার তার স্বামীর নাম জানতে চাইলেও ফুল কিছু বলল না, কারণ ওই যে একটা রীতির কথা বললাম আমি, যেখানে স্ত্রী কখনোই তার স্বামীর নাম মুখে উচ্চারণ করতে পারবে না, সেজন্যই ফুল বলছিল না। ফুলের মুখ থেকে তার স্বামীর নাম শোনার জন্য স্টেশন মাস্টার বিরক্ত হয়ে বলল, তুমি তোমার স্বামীর নাম না বললে তো কিভাবে খুঁজে বের করবো আমি তাকে, একটু ভেবে দেখো। তখন ফুল তার হাতে থাকা মেহেদির দিকে ইশারা করে। সেখানে তার স্বামীর নাম লেখা ছিল। ফুল বলে, এখানে তার নাম লেখা আছে। স্টেশন মাস্টার নাম দেখে দ্রুত লিখে নিল। তারপর পরবর্তী প্রশ্ন ছিল, তোমার গ্রামের নাম কি? ফুল একটু দ্বিধায় পড়ে গিয়ে বলল, আমার গ্রামের নাম গঙ্গাপুর। এই শুনে স্টেশন মাস্টার একটু বিরক্ত হয়ে বলল, গঙ্গাপুর তো অনেক জায়গায় রয়েছে, কোন গঙ্গাপুরের মেয়ে তুমি? তুমি কি জানো আমাদের এলাকায় বেশ কিছু গঙ্গাপুর রয়েছে? স্টেশন মাস্টার আরও জিজ্ঞাসা করে, তোমরা কোথা থেকে ট্রেন ধরেছিলে? ফুল তাকে বলে, আমরা একটা ক্ষেতের মাঝখান থেকে ট্রেনে উঠেছিলাম, স্টেশন থেকে উঠিনি। তখন স্টেশন মাস্টার আবারও হতাশ হয়ে বলল, তাহলে তো কিছুই বলার নেই, যদি তোমার শ্বশুরবাড়ির নাম বলতে পারো তাহলে হয়তো কিছু সাহায্য করতে পারবো। ফুল মাথা নিচু করে বলল, এটা মনে করতে পারছি না। এই কথায় স্টেশন মাস্টার আর কিছু বলতে পারলেন না। সে বলে, এমনভাবে আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারবো? তারপর তিনি ছোটুকে বললেন,
এই মেয়ে আর কিছুই বলতে পারছে না। ছোটুকে সে বলে, তুমি একে নিয়ে পুলিশ স্টেশনে যাও, আমি এর থেকে আর কিছু করতে পারবো না। ওদিকে দীপক আরও উদ্বিগ্ন হয়ে ওঠে। একদিকে তার স্ত্রী খুঁজে না পাওয়ার অশান্তি, অন্যদিকে নতুন এক বিপত্তি হলো জয়ার উপস্থিতি, যে নিজেকে পুষ্পা পরিচয় দিয়েছে। এদিকে দীপকের বাড়িতে একটা অদ্ভুত দৃশ্য দেখা যায়। দীপকের মা সিন্ধুকে কিছু টাকা রাখছিলেন, আর ঠিক তখনই জয়া তার সামনে চলে আসে। দীপকের মা তাকে দেখে কিছুটা সংকোচে পড়ে যান যে এই মেয়েটা তার পিছু করছে কেন। জয়া তখন তার শাড়ি ও গহনা বের করে দীপকের মায়ের কাছে দিয়ে বলে, এগুলো সিন্ধুকে রেখে দিন। দীপকের মা কিছু না বলেই এগুলো সিন্ধুকে রেখে দেয়। এই সময় দীপকের বাবা এসে দীপকের কাছে জানতে চান, তুমি কোথায় যাচ্ছ? দীপক উত্তরে বলে, আমি পুলিশ স্টেশনে যাচ্ছি, আমার বউ হারিয়ে গিয়েছে, আমি রিপোর্ট করতে যাচ্ছি। দীপকের বাবা বলে, এখন একটু ভালো জামা কাপড় পর, গা সাফ করে যা। দীপক তার জামা কাপড় পরিবর্তন করে এবং সে যখন থানায় যাওয়ার জন্য বের হয় তখন জয়া তার সামনে এসে দাঁড়ায়। দীপক তাকে দেখে বলে, আপনিও তো হারিয়ে গিয়েছেন, আমার সাথে চলুন পুলিশ স্টেশনে, হয়তোবা আপনার পরিবারকে খুঁজে পেতে সুবিধা হবে। জয়া তৎক্ষণাৎ বলে, না না, আমি পুলিশ স্টেশনে যেতে ভয় পাচ্ছি, আমি যাচ্ছি না। এরপর দীপক একাই পুলিশ স্টেশনে চলে যায়। তার সঙ্গে তার বন্ধুরাও ছিল। থানায় পৌঁছানোর পর তারা দেখতে পায় একজন যুবক মারামারি করে গ্রেফতার হয়েছে। পুলিশ অফিসার মনোহর বাবু, যিনি একজন দুর্নীতিপরায়ণ পুলিশ অফিসার, সেই যুবকের মায়ের কাছ থেকে ঘুষের টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়। এ সময় দীপক তার কমপ্লেন নিয়ে মনোহর বাবুর কাছে পৌঁছান। মনোহর বাবু তাকে উদাসীনভাবে জিজ্ঞাসা করে, কি হয়েছে, কি সমস্যা বলেন তো। দীপক তখন বলতে থাকে, আমার বউ হারিয়ে গিয়েছে, আমি জানি না সে কোথায় গেছে, কি করছে, আমি তাকে খুঁজে পাচ্ছি না। এই কথা শুনে মনোহর বাবু এবং তার সহকারী কনস্টেবল দুজনেই হেসে ওঠে। তাদের হাসির মধ্যে কোনো সহানুভূতি ছিল না, বরং এক ধরনের উপহাস ছিল। তারা এই ধরনের ঘটনাকে তুচ্ছ মনে করে, যেন তাদের কাছে এটি সাধারণ ঘটনা ছিল। দীপক হতাশ হয়ে বুঝতে পারে যে পুলিশকে তার সমস্যা বোঝানো খুবই কঠিন। এই অবস্থায় দীপকের মনে একটাই চিন্তা, সে তার স্ত্রীর খোঁজ কিভাবে পাবে এবং কিভাবে এই পঙ্কিল পরিস্থিতি থেকে বের হয়ে আসবে। এদিকে জয়া তার অদ্ভুত আচরণ এবং মিথ্যা পরিচয়ের কারণে একটা সন্দেহের সৃষ্টি করেছে। দীপক তার কারণে এত অস্বস্তি এবং সমস্যায় পড়েছে, অথচ সে কোনো সহায়তা দিতেই চায় না। এদিকে মনোহর বাবু তার অভ্যাস মতো খুব হাসতে থাকে। দীপক ধীরে ধীরে পুরো কাহিনী তাকে খুলে বলে, কিভাবে স্টেশনে ভুল করে ফুলের পরিবর্তে সে অন্য একজনের বউকে নিয়ে চলে এসেছে। সে বর্ণনা করে কিভাবে স্টেশনে একটা কনফিউশন তৈরি হয়েছিল এবং শেষে সে ভুলে গিয়েছিল তার আসল বউকে। এই সব শুনে মনোহর বাবু তাকে প্রশ্ন করে, অন্য একজনকে নিয়ে এসেছিস, তোর বউকে খোঁজার আগে তো ওই মেয়েটাকে বাড়ি পাঠাতে হবে। দীপক আবারও আশ্বস্ত করে যে সে তার বউকে খুঁজে পেতে সাহায্য করতে চায়। তবে মনোহর বাবু এক্ষুনি তার কোনো সাহায্য করতে পারছিলেন না। তিনি দীপককে বলেন, ঠিক আছে, আমি তোমার বউকে খুঁজে দেব, তবে তার জন্য 15,000 টাকা লাগবে, সেটা নিয়ে আয়, তারপর দেখছি কি করা যায়। তবে দীপকের কাছে তখন মাত্র 5,000 টাকা ছিল, আর ওই আমলে 5,000 টাকা কিন্তু অনেক বেশিই ছিল। কিন্তু মনোহর বাবুর এতেও পেট ভরে না, তার দিকে অবজ্ঞার চোখে তাকান। দীপক তখন আর কিছু টাকা যোগ করতে চায়, কিন্তু তখনই গুঞ্জন নামক দীপকের আরও একটা ভালো বন্ধু সেখানে বলে ওঠে, আমরা এমএলএ সাহেবের লোক, আপনি চাইলে তার সঙ্গে কথা বলিয়ে দিতে পারি। এটা শুনে মনোহর বাবু চুপচাপ 5,000 টাকাতেই কাজ করতে রাজি হন। দীপক তখন তার বউয়ের ছবি বের করে দেয়। এটাই হলো একমাত্র ছবি যেটা তার কাছে ছিল। ছবিতে দীপক আর ফুল একসঙ্গে ছিল, কিন্তু ফুলের মুখ ঘোমটা দিয়ে ঢাকা ছিল। দীপক আশায় ছিল যে মনোহর বাবু ছবিটি দেখে তার বউকে খুঁজে বের করবে, কিন্তু মনোহর বাবু আবার হাসতে হাসতে বললেন, তুমি আমাকে এই ছবি দিয়ে কি করতে বলছো? ছবিতে তো তোমার বউয়ের মুখই দেখা যাচ্ছে না, তোমার বউকে খুঁজে বের করার জন্য আমি কিভাবে এই ছবি দেখে কাজ করব বলো তো? এই কথা শুনে দীপক একদম হতাশ হয়ে পড়ে। পুলিশ অফিসারের হাসি আর তাচ্ছিল্য তার হৃদয়ে বীভৎস চিন্তা সৃষ্টি করেছে। সে ভাবতে থাকে, যদি তার বউকে খুঁজে না পাওয়া যায় তাহলে কোথায় যাবে, সে কি করবে? এদিকে ফুল সেই ছোট্টুর সাথে একটা দোকানে যায়। দোকানে যে মেন কর্ত্রী তার নাম মঞ্জু, সবাই তাকে মঞ্জু মাসি বলেই ডাকে। আর সেখানে ছোটুর মুখে ফুলের সম্পর্কে জানতে পেরে সে খুবই কষ্ট পায়। মঞ্জু মাসি ফুলের দিকে একটুখানি সহানুভূতির দৃষ্টিতে তাকিয়ে বলল, বাপের বাড়ি চলে যাচ্ছিস না কেন? কিন্তু সমস্যা হলো ফুলের বাপের বাড়ি কোন গ্রামে শুধুমাত্র এই গ্রামের নামটুকু জানে, সম্পূর্ণ ঠিকানা সে জানে না। ফুলের চোখে বড় এক হতাশা দেখা যায়। মঞ্জু মাসিকে ফুল কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি জানি না আমার কি করা উচিত। যদি শ্বশুরবাড়ি না পৌঁছাতে পারি তাহলে কোথায় যাব? আমার হাতে তো এখন কোথাও যাওয়ার পথ নেই। মঞ্জু মাসি তখন একটু ভাবেন, তারপর বলেন, একদিন ঠিক নিজের একটা পথ খুঁজে পাবি, অপেক্ষা কর। শুধু মনে রাখিস, যতই কঠিন পরিস্থিতি হোক তোর আত্মসম্মানটাই সবকিছু। এই সময়ে মঞ্জু মাসির কথা শুনে ফুল কিছুটা আশ্বস্ত হয়, কিন্তু তার মনটা তখনও ভারী। তাকে মনে হচ্ছে
সে যদি আবারও দীপককে খুঁজে বের করতে না পারে তাহলে হয়তোবা সে আর জীবনে কিছুই পাবে না। একদিকে তার মনের ভেতরে প্রিয় স্বামীর প্রতিশ্রুতি, আর অন্যদিকে সমাজের কঠোর দৃষ্টি, সবকিছু মিলে তার জীবন হয়ে ওঠে এক ধরনের অচিন্তনীয় ধাঁধা। এদিকে দীপক তার বন্ধুদের সঙ্গে ফিরে এসে যখন মনোহর বাবুর কাছে আবারও সহায়তা চায়, তখন পুলিশ অফিসার তার সামনে আরেকটি কেলেঙ্কারি শুরু করে। মনোহর বাবু ও কনস্টেবল দুবা একসঙ্গে ফুলকে নিয়ে পরিকল্পনা তৈরি করতে থাকে। তারা ফুলের কাছে গহনা পাওয়ার আশায় একের পর এক ফাঁদ পাতা শুরু করে, যার মূল লক্ষ্য ছিল ফুলকে ধরে কিছু মালামাল আদায় করা। তাই মনোহর বাবু তাকে সাহায্য নয় বরং এক প্রকার লোভ দেখাচ্ছে যেন সে ওই জয়াকেই বিয়ে করে নেয়। এই শুনে দীপক বিরক্ত হয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়ি এসে জানতে পারে যে পুষ্পা অর্থাৎ সেই জয়াকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। যা শুনে দীপক খুবই চিন্তার মধ্যে পড়ে যায়, কারণ যদি এই মেয়েটাকে তারা হারিয়ে ফেলে তাহলে পুলিশ অফিসার তাদের ওপর সন্দেহ করবে। ঠিক তখনই কোথা থেকে যেন জয়া তাদের বাড়িতে ফিরে আসে। তাকে সবাই জিজ্ঞাসা করলে সে জানায় সে নাকি মন্দিরে পুজো দিতে গিয়েছিল। এখন মন্দিরে পুজো দেওয়ার কথা শুনে দীপকের মা আর বাকি সবাই কিছুটা শান্ত হয়। দীপকও কিছুটা তৃপ্তির শ্বাস ফেলে। দীপক এবার ভাবতে শুরু করে যদি একদিন সে ফুলকে খুঁজে পায় তাহলে সে ফুলের কাছে কিভাবে ক্ষমা চাইবে। এদিকে ফুলের মনের অস্থিরতা আরও বেড়ে যায়। সে জানে তার শ্বশুরবাড়ি ফিরতে হবে, কিন্তু সে তখন কোথায় যাবে? সে যেই কষ্টে আছে সেটাও প্রকাশ করার মতো কোনো মানুষ নেই। এটাও জানে না যে সে কি কখনো তার স্বামীকে খুঁজে পাবে। এমন সময় দীপক তার বাড়ি থেকে নিঃশব্দে বেরিয়ে পড়ে। সে ফুলকে খুঁজে বের করবেই এবং তাকে ফিরিয়ে নিয়ে আসবেই। এদিকে পুলিশ স্টেশনে মনোহর বাবুর মধ্যে একটা লোভ কাজ করছে। ওদিকে মঞ্জু মাসি ফুলকে বলে, তুমি কি জানো ফুল, আমাদের দেশে এমনই চলে আসছে, পুরুষেরা নারীদের এভাবেই রেখে চলে যায় আর নারীরা বিশ্বাস করে তাদের স্বামী একদিন ফিরে আসবে। কিন্তু সত্যি কথা বলতে তুই জানিস তোর স্বামী মনে হয় তোর গহনা নিয়ে পালিয়ে গিয়েছে, নইলে তোর গহনা সে নিজের কাছে কেন রাখবে, আর কেনই বা এভাবে হঠাৎ হারিয়ে যাবে। এই কথাগুলো শোনার পর ফুল শীতল হয়ে যায়, তার চোখে জল এসে যায়। তবে সে কিচ্ছু বলল না। তার মনে হচ্ছিল এই কথাগুলো সত্যি হতে পারে, তবে সে কখনো এই বিষয়টা বিশ্বাস করতে পারছে না। না, সে মনে মনে ভাবল আমার দীপক কখনো এমন কাজ করবে না, সে আমাকে ঠিকই খুঁজে বের করবে। তারপর মঞ্জু মাসি ফুলকে বলে, তোমার যদি এত বিশ্বাস থাকে তাহলে থাকো, কিন্তু যার জন্য তুমি এত কষ্ট করছো সেই দীপক তো কোথাও নেই, সে কি সত্যি তোমাকে খুঁজে পাবে? অপরদিকে দীপক পুলিশ স্টেশনে গিয়ে মনোহর বাবুর কাছে গিয়ে আবারও জিজ্ঞাসাবাদ করে, কিন্তু মনোহর বাবু হাসতে হাসতে বলল, তোমার বউ হারিয়ে গেছে এটা তেমন কিছু নয়, অনেক মানুষই হারিয়ে যায়, তবে ঠিক আছে আমরা খুঁজতেছি, তাই না, সময় তো লাগবে। দীপক এবার তাকে সরাসরি জানিয়ে দেয়, দয়া করে এই কেসটাকে গুরুত্ব দিয়ে দেখুন, আমার জীবনে তার গুরুত্ব অনেক বেশি। অথচ পুলিশ অফিসার মনোহর বাবু মনে মনে তখন হাসছিলেন, বলে, এই সব কেস তো আমাদের জন্য ছোটোখাটো ব্যাপার, তবে যেহেতু একটু টাকা পেয়েছি কাজটা করেই দেবো, চিন্তা করো না। ওদিকে ফুল তখন ছোটুর সাথেই ছিল। তাকে মঞ্জু মাসি বলছিল, তুই যদি তোর শ্বশুরবাড়ি খুঁজে না পাস তাহলে বাড়ি ফিরে যা, বাপের বাড়ি ফিরে যা, সবাই তোকে গ্রহণ করবে। ফুল বলে, যদি আমি কোনোভাবে চেষ্টা করে বাড়ি ফিরে যেতেও পারি তাহলে কেউ আমাকে ভালো চোখে দেখবে না, কারণ একটা মেয়ের জন্য স্বামী ব্যতীত বাপের বাড়ি যাওয়াটা অসম্মানের। আমি যদি কোনোভাবে বাপের বাড়ি পৌঁছেও যাই তাহলে সবাই বলবে আমারই কোনো দোষ আছে, আর দীপক আমাকে ছেড়ে দিয়েছে। ফুল নিজের মনকে বুঝিয়ে বলল, আমার দীপক আমাকে কখনো ছেড়ে চলে যাবে না, সে আমাকে খুঁজে বের করবেই। এদিকে পুলিশ অফিসার মনোহর বাবু একটা তথ্য পায়, পাটিয়ালা অর্থাৎ জয়ার সেই শ্বশুরবাড়ির এরিয়ার একটা পুলিশ স্টেশন থেকে রিপোর্ট এসেছে যে তাদের এরিয়ার স্টেশনে নাকি জয়া নামক একটা মেয়ে হারিয়ে গিয়েছিল, আর রিপোর্টটা নাকি প্রদীপ নামের একজন লিখিয়েছে। আর এই সব কিছু মিলিয়ে মনোহর বাবু সেই ফুলের হারিয়ে যাওয়া পুষ্পা নামক মেয়েটা দীপকের সাথে চলে আসা আর ঘটনা সূত্রে সকল ঘটনা কখন ঘটেছিল, কি ঘটেছিল, এগুলো মিলিয়ে সে কোনো একটা সূত্র বের করতে শুরু করে। মনোহর বাবু এই তথ্য পেয়ে বেশ চিন্তিত হয়ে যায়। যেই থানা থেকে এই তথ্য এসেছে মনোহর বাবু তার কাছে সেই জয়ার ছবি চায়, কিন্তু আপাতত বর্তমানে তার কাছে ছবি নেই, ছবি পৌঁছাতে কিছু সময় লাগবে, পরিবারের কাছে ছবি চাইবে, তারপর তারা পেলে তার কাছে পাঠাবে। তবে এখানে মনোহর বাবুর মনে সেই পুষ্পাকে নিয়ে একটা সন্দেহ জেগে যায়, যেই পুষ্পা দীপকের সাথে এখানে ভুলক্রমে চলে এসেছে। এদিকে সেদিন আবারও রাত হয়ে যায় আর ফুল সেদিন মঞ্জু মাসির সাথেই থেকে যায়, কিন্তু ঘুমানোর সময় তার মনে কিছুটা অস্বস্তি ছিল। আসলে অচেনা মানুষের সাথে অন্য একটা বাড়িতে ঘুমানো এতদিনের শান্তিপূর্ণ জীবন থেকে বেরিয়ে গিয়ে কিভাবে রাত কাটানো তার জন্য একটু কষ্টকর ছিল। তবে সে জানতো এখন আর কিছু করার নেই, তাই কোনোভাবে ওই রাতটা কাটানোর চেষ্টা করলো সে। পরদিন সকালে মঞ্জু মাসি ফুলকে খেতে দিল, তারপর তাকে কিছু সাহায্য করতে বলে। ফুল কিছুটা বিরক্ত হলেও কাজ করতে শুরু করলো, কারণ অন্য কোনো উপায় ছিল না। তবে তখনও সে তার বিয়ের লাল শাড়িটি পরেছিল। মঞ্জু মাসি একটু বিরক্ত হয়ে বলল, কিরে শাড়ি খুলবি না? ফুল একদম শান্তভাবে উত্তর দিল,
আমি শাড়ি খুলবো না, যদি আমার স্বামী আমাকে নিতে আসে তাহলে এই শাড়ি দেখেই আমাকে চিনতে পারবে, তাই আমি শাড়ি খুলবো না। এরপর আবার দীপকের বাড়ি দেখানো হয়, যেখানে জয়া দীপকের মাকে জিজ্ঞাসা করে দাদামশাই চোখ খোলা রেখে ঘুমায় কেন। দীপকের মা তাকে জানায় উনি আসলে 30 বছর ধরে শহরের ওয়াচম্যানের কাজ করেছে, তো এজন্য এখন এভাবেই ঘুমায় চোখ খোলা রেখে, কারণ সে মনে করে হয়তোবা সে পুরোপুরি ঘুমিয়ে গেলে চোর আসবে। এই শুনে জয়া আর দীপকের মা দুজনেই হাসতে লাগলো, তাদের মধ্যে একটা ভালো সম্পর্কের সূচনা হয়। এরপর জয়া দীপকের ভাবি পুনমের সাথে কথা বলতে গিয়ে জানতে পারে যে পুনমের স্বামীও শহরের ওয়াচম্যানের কাজ করত। প্রথম দিকে পুনম জয়ার সাথে কোনো কথা বলছিল না। জয়া পুনমকে বলল, তুমি কি বোবা, কথা বলতে পারো না? পুনম ধীর গলায় বলল, না আমি কথা বলতে পারি। জয়া তখন তাকে আরও প্রশ্ন করলো, তাহলে কেন এত চুপচাপ থাকো? পুনম একটু দুঃখ ভরাক্রান্ত হয়ে বলল, স্বামী চলে যাওয়ার পর আমি আর কারো সাথে কথা বলি না, একা একা থাকতেই ভালো লাগে। আর তখন কথায় কথায় জয়ার নিজের হাতের একটা ট্যাটুর কথা মনে পড়ে যায়, যেখানে সে নিজের আসল নাম জয়া লিখে রেখেছিল, কিন্তু বাড়িতে তো সবাইকে সে বলেছে তার নাম পুষ্পা। এখন সবাই যদি তার হাতের এই লেখা দেখে তার আসল নাম জানতে পেরে যায় তাহলে পুলিশই সমস্যা হয়ে যাবে, তাই বিষয়টা নিয়ে সে চিন্তা করতে শুরু করে। এদিকে দীপক কিছুতেই ফুলের কথা ভুলতে পারছিল না। সে যখনই ভাবত তার মনের মধ্যে ফুলের সেই রঙিন শাড়ি, তার হাসি মুখ, তার চোখের মাঝে গভীর কষ্ট দেখে তার নিজের হৃদয়ে একটা অনুভূতির সৃষ্টি হতো। সে জানতো সবকিছু ঠিকঠাক করতে না পারলে সে কখনোই তার বউকে ফিরিয়ে আনতে পারবে না। এখন দীপকের মাথায় একটাই চিন্তা, ফুলকে ফিরে পাওয়ার উপায় কি। জয়ার কথায় সন্দেহ বাড়তে থাকে মনোহর বাবুর, কারণ পরদিন কথা মতো দীপক জয়াকে নিয়ে পুলিশ স্টেশনে এসেছে। পুলিশ স্টেশনে মনোহর বাবু তাকে টুকটাক অনেক কিছু জিজ্ঞাসা করে, কিন্তু সে সবগুলো প্রশ্নের উত্তর মিথ্যা জানায়, যাতে মনোহর বাবুরও কিছুটা সন্দেহ হয়। তাই সে জয়াকে জিজ্ঞাসা করে, তোমার শরীরে কি এমন কোনো চিহ্ন রয়েছে যার মাধ্যমে তোমার পরিবার তোমাকে চিনতে পারবে? তখন সে তার হাতের সেই ট্যাটুটা দেখায়। আসলে জয়া সবাইকে সেই একই কথা জানিয়েছে যে তার বাড়ি কোথায়, তার আসল ঠিকানা কোথায় এটা সে নিশ্চিতভাবে বলতে পারছে না, শুধুমাত্র তার গ্রামের বাড়ির নাম বলেছে, কিন্তু ওই নামের পুরো ভারতবর্ষে আরও অনেক গ্রাম রয়েছে। কিন্তু পুলিশ অফিসার যখন জয়ার হাতের সেই ট্যাটু দেখে, সেখানে জয়ার বদলে শ্রেয়া লেখা ছিল। আসলে জয়া সেখানে সামান্য একটু পরিবর্তন করে তার নামে জয়ার বদলে শ্রেয়া বানিয়ে ফেলেছে, যেন পুলিশ অফিসার অন্তত রিপোর্ট অনুযায়ী তাকে খুঁজে বের করতে না পারে। তবে অফিসার ঠিকই বুঝতে পারে যে এখানে একটা অক্ষর পরিবর্তন করলেই জয়া থেকে শ্রেয়া হয়ে যাবে, শ্রেয়া থেকে জয়া হয়ে যাবে। অর্থাৎ তিনি বিষয়টিতে ধীরে ধীরে আরও বেশি সন্দেহ করতে শুরু করলেন। তিনি ধীরে ধীরে এই বিষয়টির দিকে নজর দিতে শুরু করলেন। এমন কি হতে পারে যে সে তার পরিচয় লুকানোর চেষ্টা করছে, এই প্রশ্ন তার মাথায় ঘুরছিল। পাশাপাশি পুলিশ অফিসার যখন তার ছবি তোলার জন্য চায়, তখন জয়া মোটেও তার ছবি তুলতে রাজি হয় না, কারণ তাদের গ্রামের মেয়েরা এরকমই ছিল যে তারা সব সময় নিজেদের মাথা ঘোমটা দিয়ে ঢেকে রাখত। ছবি তুললেও নাকি তাকে ঘোমটা সহকারেই তুলতে হবে, এজন্য জয়ার ছবি সে তুলতে পারে না। এদিকে দীপক যখন জানলো যে জয়া মনোহর বাবুর কাছে তার মিথ্যা নাম নিয়ে প্রশ্নের মুখে পড়েছে, তখন তার মনের মধ্যে আরও একটা দ্বিধা তৈরি হয়। দীপক জানতো জয়া কিছু লুকাচ্ছে, কিন্তু কি কারণে সে নিজের পরিচয় পাল্টে ফেলেছে, এমনকি তার হাতের দাগও বদলেছে। এটা আসলেও ভাবনার বিষয়। এখন সে কি অন্য কোনো রহস্যের মধ্যে পড়েছে? জয়ার এসব অদ্ভুত আচরণ ও মিথ্যা জবাব কেন? এদিকে মঞ্জু মাসির বাড়িতে ফুল ধীরে ধীরে মানিয়ে নেওয়ার চেষ্টা শুরু করেছে। মঞ্জু মাসির কাছে ফুল অনেক কিছু শিখছিল, কারণ সত্যি বলতে মঞ্জু মাসির জীবনেও আপন বলতে কেউ ছিল না। সে নিজের জীবন নিজেই এগিয়ে নিয়ে যাচ্ছে, তবে ফুলের মনে কিছুটা ভয় ছিল। তার কাছে একাকী জীবন একটা অচেনা ব্যাপার ছিল, বিশেষ করে যেখানে তার নিজের বাড়ি, স্বামী সবকিছুই ছিল হারিয়ে যাওয়া। তবে মঞ্জু মাসি তাকে সান্ত্বনা দেয়। অবশ্যই ভয় ছিল প্রথম দিকে, কিন্তু সময় যত গিয়েছে আমি বুঝেছি একা থাকতে চাওয়া, নিজের জীবনে নিজে উপার্জন করতে পারা, এই যে স্বাধীনতা, এটাই আসল আনন্দ। এভাবে ফুল একটু একটু করে শিখছিল কিভাবে মঞ্জু মাসির মতো কিভাবে নিজের জীবনটাকে আত্মনির্ভরশীল বানানো যায়। একদিন ফুল মঞ্জু মাসিকে বলল যে একটা মিষ্টি বানাতে চায় সে, এবং সেটি দোকানে বিক্রি করবে সে। মঞ্জু মাসি প্রথমে একটু অবাক হয়, কিন্তু পরে তাকে উৎসাহ দেয়। সে ফুলকে বলল, তুমি যদি মিষ্টি বানাতে চাও তো অবশ্যই চেষ্টা করো। ফুল তাই করে। আর এই সকল বিষয়ে ফুল কিছুটা দক্ষ ছিল, তাই মিষ্টি বানানোর পর মঞ্জু মাসি তা দোকানে বিক্রি করতে শুরু করলে প্রথম দিনেই তা বিক্রি হয়ে যায়, আর সবাই সে মিষ্টির খুব প্রশংসা করতে শুরু করে। তখন ফুলের মধ্যেও একটা আত্মবিশ্বাস জন্ম নেয়, যা তাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। এদিকে মনোহর বাবু জয়ার প্রতি সন্দেহের চোখে তাকিয়েছিল। সে জয়ার ওপর নজর রাখতে শুরু করেছিল এবং তার ছবি তোলার জন্য বারবার চেষ্টা করছিল। এদিকে মনোহর বাবু আর কনস্টেবল দুজনেই বুঝতে পারছিল যে কিছু একটা গড়বড় আছে।
একদিন তারা লক্ষ্য করলো যে জয়া তার কিছু গহনা বিক্রি করে 25,000 টাকা এক ব্যক্তিকে মানি অর্ডারের মাধ্যমে পাঠিয়েছে। এটি মনোহর বাবুর সন্দেহ আরও বাড়িয়ে দেয়। কি কারণে সে গহনা বিক্রি করেছে আর কেনই বা এত টাকা পাঠাচ্ছে যে কোনো একটা ব্যক্তির নামে? এই ধরনের প্রশ্ন তার মাথায় আসতে থাকে। আবার অপরদিকে দীপক এমএলএ সাহেবের কাছে গিয়ে তার বউ হারানোর কথা বলে। এমএলএ সাহেব রাজনৈতিক লাভের জন্য সেদিন দীপককে মঞ্চে নিয়ে গিয়ে বলে, বিপক্ষ দলেরা আমার বন্ধুর বউকে কিডন্যাপ করেছে, আমরা তাদের ছাড়বো না। গ্রামবাসী উত্তেজিত হয়ে ওঠে। দীপক বুঝতে পারে এমএলএ সাহেব রাজনৈতিক স্বার্থে তার সমস্যা ব্যবহার করছে। এদিকে সেদিন জয়া দীপকদের একটা চাষ খেতে ফসল দেখতে গিয়েছিল। তো সেখানে দীপকের খুবই ঘনিষ্ঠ বন্ধু গুঞ্জন জয়ার সাথে কথা বলতে আসে। আর এখানে জয়ার সাথে কথা বলে সে বুঝতে পারে যে জয়া খুবই শিক্ষিত একটা মেয়ে, কারণ ওই সময়টাতে একটা মেয়ের মাধ্যমিক পাশ করাটা খুবই গর্বের বিষয় ছিল। বলতে বলতে তখনই দীপকের বাবা সেখানে চলে আসে আর তিনি গুঞ্জনকে এই ক্ষেতে কীটনাশক দেওয়ার কথা বলে। কিন্তু তখনই জয়া তাদেরকে জানায় এই সময়তে কীটনাশক ব্যবহার করলে ফসলের খুব ক্ষতি হবে। কিন্তু তখনই দীপকের বাবা জিজ্ঞাসা করে, তাহলে উপায় কি? পোকামাকড় তো ফসল নষ্ট করে ফেলছে। যা শুনে জয়া জানায়, এক কাজ করবেন, পোকামাকড় হলুদ রঙের প্রতি আকৃষ্ট হয়, তাই ক্ষেতের ফসলের কিছুটা ওপরে হলুদ রঙের কোনো একটা বিশাল বস্তুতে আঠা লাগিয়ে দেবেন, যাতে করে পোকামাকড় সেই হলুদ রঙে আকৃষ্ট হয়ে আঠাতে আটকে যাবে আর ফসল ভালো থাকবে। যা শুনে তারা প্রত্যেকেই অবাক হয়ে যায়। সেদিন রাতে জয়া দীপকের মায়ের রান্না করা খাবার খেয়ে তার খুব প্রশংসা করে। আর এখানে টুকটাক কথাবার্তায় তাদের মধ্যে একটু হাসাহাসি হয়, যেখানে দীপকের ভাবি পুনামকে এতদিন পর হাসতে দেখে তার শাশুড়ি খুবই খুশি হয় এবং মনে মনে ভাবতে থাকে যে তার ছেলের বউ ফুল কি সবাইকে এরকম হাসি খুশি রাখতে পারবে। অর্থাৎ ধীরে ধীরে বোঝা যাচ্ছিল যে বাড়ির সবাই জয়াকেই তার ছেলের বউ হিসেবে মেনে নিতে শুরু করেছে। এদিকে দীপক এখন ফুলের জন্য এতটাই চিন্তিত হয়ে পড়েছে যে সে এখন নিয়মিত তার বন্ধুদের সাথে লাল পানি খাওয়া শুরু করেছে। আর তার বন্ধু তাকে বারবার বলে, আরে ফুলের কথা ভুলে যা, জয়াকে বিয়ে করে নে, জয়া তো খুব সুন্দর দেখতে, তোর সংসার শুরু কর নতুন করে। আর এই কথা শুনে দীপক বেশ রেগে গিয়ে তার বন্ধুর সাথে মারামারি শুরু করে দেয়। তবে তার মন তখনও ফুলের চিন্তা নিয়ে ব্যস্ত ছিল। রাতের বেলা যখন জয়া লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বের হচ্ছিল, তখন দীপক মাতাল হয়ে বাড়ির সামনে এসে পড়ে যায়। সে কিছুতেই সোজা হয়ে দাঁড়াতে পারছিল না, তার পা কাঁপছিল। তখন জয়া তাকে দেখে দ্রুত তার দিকে চলে যায় এবং দীপককে ঘরে নিয়ে আসে। দীপক তখন খুব অস্বস্তিতে ছিল, কারণ তার মাথা ঘুরছিল, কিন্তু জয়া তার যত্ন নেয়। এদিকে পুলিশ অফিসার মনোহর বাবু একটা ফ্যাক্স পায়, যেটাতে তার পাশের এলাকার পুলিশ স্টেশন থেকে আসা হারিয়ে যাওয়া সেই জয়ার ছবি ছিল। ছবিটি দেখে তার সন্দেহ দূর হয়ে যায় এবং সে নিশ্চিত হয়ে যায় যে পুষ্পাই হলো আসল জয়া। মনোহর বাবু তখন পাটিয়ালা থানার পুলিশ অফিসারের সাথে যোগাযোগ করে এবং জানিয়ে দেয়, জয়াকে আমরা খুঁজে পেয়েছি। সেদিন দীপক যখন বাড়ি ফিরে আসে, তখন সে দেখে পুলিশেরা তার বাড়িতে এসেছে। দীপক অবাক হয়ে মনোহর বাবুকে জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে। এদিকে পুলিশ অফিসার মনোহর বাবু দীপককে জানায়, ইনি পুষ্পারানী নন, ইনার নাম জয়া দেবী। প্রদীপ নামের একজনের সাথে তার বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের পর সব গহনা নিয়ে পালিয়ে গিয়েছে, চুরি করাই তার পেশা। জয়া তখন বলে, আমি চোর না। কিন্তু মনোহর বাবু তাকে প্রশ্ন করে, তাহলে গহনা বিক্রি করে হেমা ত্রিপাঠী নামের একজনকে 25,000 টাকা কেন পাঠিয়েছেন? লেডি কনস্টেবল তখন জয়ের ব্যাগ চেক করে এবং সেখানে একটা ফোন পায়। দীপক তখন তাকে তিরস্কার করে বলে, আপনার কাছে ফোন ছিল, তাহলে আপনি কেন আপনার বাড়ির লোকেদের জানাননি? এখন মনোহর বাবু আরও জোর দিয়ে বলে, এটা মিথ্যা কথা, চুরির পর জয়া আপনাদের এখানে লুকিয়েছিল আর ফুলকে সেই কিডন্যাপ করিয়েছে, এটাই তার পেশা। এই পর্যন্ত কয়েকবার সে এমন করেছে। এরপর তারা জয়াকে গ্রেফতার করে নিয়ে যায়। এদিকে গুঞ্জন বাড়ি এসে দীপককে জানায়, আর এসে ফুলকে কেন কিডন্যাপ করবে, পুলিশেরা এগুলো বানিয়ে বানিয়ে বলছে। তখন গুঞ্জন দীপককে একটা পোস্টার দেখায়, যাতে ফুলের ছবি ছিল। আসলে এতদিন ধরে জয়া যে মাঝে মাঝে বারবার বাইরে যেত, তখন সে ফুলকে খোঁজার জন্যই যেত। সে সময়টাতে সে ফুলকে খোঁজার ব্যবস্থা করছিল। আর জয়া খুবই ভালো ছবি আঁকতে পারত। একদিন দীপকের মাও সেটা দেখেছিল, আর যেহেতু জয়া দীপকের বউ ফুলকে দেখেছিল, তাই সে নিজ হাতে ছবি এঁকে সেটার একটা পোস্টার বানিয়ে জায়গায় জায়গায় ছাপানোর ব্যবস্থা করেছিল। গল্পের শুরুতে যে দেখতাম পুজো দেওয়ার নামে মন্দিরে যেত, সে মূলত ফুলকে খোঁজার জন্যই সে মাঝে মাঝে বের হতো। দীপক পোস্টার দেখে হতভম্ব হয়ে যায়। এদিকে মঞ্জু মাসি সেই পোস্টার পায়, যেখানে ফুলের হারানো বিজ্ঞপ্তি আর একটা ফোন নাম্বার দেওয়া ছিল। তারা দেখে যে এখানে আঁকা ছবিটার সাথে ফুলের অনেক মিল রয়েছে। তারা খুশি হয়ে বিষয়টি নিয়ে আলোচনা করতে থাকে, কারণ সেখানে গ্রামের নাম সহ আরও কিছু তথ্য ছিল। আর হ্যাঁ, এখানে তার শ্বশুর বাড়ির ঠিকানাও ছিল। তাছাড়াও শুরু থেকে যে জয়ের কাছে মোবাইলটা ছিল, সেই মোবাইলের নাম্বারই এখানে দেওয়া। কিন্তু যেহেতু জয়ের ফোন এখন পুলিশি হেফাজতে, তাই তারা ফোন করে কাউকেই পায় না।
তবে স্টেশন মাস্টার ফুলকে জানিয়ে দেয় ফোন নাম্বার না হলেও এখানে তার শ্বশুরবাড়ির ঠিকানা আছে, আমরা বাড়িটি বের করতে পারবো। এই গ্রামটি পাশেই আছে, আমি তোমাকে ট্রেনে তুলে দিচ্ছি, 9 নম্বর স্টেশনে নামবে আর এই ঠিকানা অনুযায়ী সেখানে যাবে। ফুল তখন সবার কাছে বিদায় নেয়। এতদিনে তাদের মধ্যেও অনেক ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল, তাই বিদায়ের মুহূর্তে সবাই একটু ইমোশনাল হয়ে পড়ে। এদিকে দীপক সেই পোস্টার নিয়ে পুলিশের কাছে আসে। সেখানে জয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। জয়া তাদেরকে তার জীবনের গল্প বলে। আমি আসলে কৃষি বিজ্ঞানে পড়তে চেয়েছিলাম, এজন্য দেহেরুন কলেজে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম। সেখানে আমি সবার মধ্যে প্রথম হয়েছিলাম, কিন্তু আমার বাড়ির লোক আমাকে পড়তে দিতে চাইতো না। তারা আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয়, আর বিয়ের দিনই জানতে পারি আমার স্বামী আগেও একটা বিয়ে করেছিল এবং সেই মেয়ের বাচ্চা না হওয়ার কারণে তাকে পুড়িয়ে মেরে ফেলেছিল তারা। তার উপর আবার 1500 টাকা কম দেওয়ার কারণে আমার স্বামী আমার বাবা মায়ের সাথেও খারাপ ব্যবহার করেছিল। তবে এত কিছুর পরেও আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি, কিন্তু যেদিন দীপক আমাকে নিয়ে চলে আসলো আমি আর এই সুযোগটা হাতছাড়া করলাম না। আর আমি যে হেমা ত্রিপাঠীকে টাকা পাঠিয়েছি সেটা ছিল আমার কলেজের অ্যাডমিশন ফিস। আমি কয়েকদিন পর সেখানে চলে যেতে চেয়েছিলাম, আর এখানে দীপককে দেখে মনে হলো আমার তাকে সাহায্য করা দরকার, তাই এভাবেই সাহায্য করার চেষ্টা করেছি যেন সে ফুলকে খুঁজে বের করতে পারে। পুলিশ তখন তার মোবাইলটা চেক করে, সেখানে অনেকগুলো মিসড কল দেখা যায়। আর হ্যাঁ, এই কলগুলো ফুলের পক্ষ থেকেই এসেছিল। তারপর দীপক ফুলের সন্ধানে বেরিয়ে পড়ে। সে জানে ফুল সেই মূর্তি স্টেশনেই ছিল, তবে নেটওয়ার্ক সমস্যার কারণে তারা আর কিছু করতে পারে না, কথা বলতে পারে না। তাই দীপক ফুলকে খোঁজার জন্য স্টেশনের দিকে বেরিয়ে পড়ে। পাশাপাশি জয়া সেই অফিসারকে বলে, আপনি আমার সব গহনা নিয়ে নিন, কিন্তু আমাকে ওই লোকের কাছে তুলে দেবেন না। মনোহর বাবু তখন বলে, দুঃখিত, এই কেস ক্লোজ হওয়া না পর্যন্ত আমি কিছু করতে পারবো না। তারপর সেই প্রদীপকে ফোন করে থানায় ডেকে আনে। প্রদীপ থানায় এসে জয়াকে সবার সামনে চড় মারে এবং বলে, তুই বাড়ি চল, তারপর তোর গায়ের ছাল তুলব। তখন প্রদীপ যখন জয়াকে নিয়ে যেতে চেষ্টা করছিল, মনোহর বাবু তাকে থামিয়ে দেয়। সে প্রদীপকে বলে, আপনি কমপ্লেন করেছেন, আমরা খুঁজে দিয়েছি, এখন কেস ক্লোজড। কিন্তু এখানে ব্যাপারটা হলো, জয়া দেবী আপনার সঙ্গে থাকতে চান কিনা সেটা তার ব্যক্তিগত বিষয়। সে সাবালিকা, তাই আপনি তাকে বাধ্য করতে পারবেন না। আর থানার মধ্যে আপনি তার গায়েও হাত তুলেছেন, তাও আবার যৌতুকের কথা বলছেন। আপনার কি শাস্তি হতে পারে আপনি জানেন? প্রদীপ তখন পুলিশকে হুমকি দিতে থাকে। এতে মনোহর বাবু রেগে গিয়ে বলে, তুই একটা অন ডিউটি পুলিশ অফিসারকে ধমকাচ্ছিস? এর আগেও তো একটা খুন করেছিস, তোর কত বড় শাস্তি হবে জানিস তুই? আপাতত তোকে যেতে দিচ্ছি, কিন্তু তোর এই কেস নিয়ে আমি আসবো তোর কাছে, তুই যা, আপাতত যা। প্রদীপ সেখান থেকে ভয় পেয়ে চলে যায়। এরপর জয়া তার মঙ্গলসূত্র, গহনা, শ্বশুরবাড়ি থেকে তাকে যা দেওয়া হয়েছিল সেই সব কিছু মনোহর বাবুকে দিয়ে দেয়। কিন্তু অবশেষে দেখা গেল মনোহর বাবু সেটা গ্রহণ করলো না। আসলে ফুলের প্রতি দীপকের এত ভালোবাসা, আর জয়ার গল্প শুনতে পেরে সে নিজেও পরিবর্তন হয়ে গিয়েছে। গল্পের শেষ পর্যায়ে ফুল ও দীপকের একে অপরের সাথে আবার দেখা হয়। সেখানে দুজনের পুনর্মিলনের মাধ্যমে যেন গল্পটা একটা জায়গায় এসে থমকে যায়। দীপক অনেকদিন পর তার প্রিয় মানুষটিকে পেয়েছে। এরপর তারা দুজনেই একসাথে বাড়ি ফিরে আসে। এদিকে জয়া তার স্বপ্ন পূরণের জন্য দেহেরাদুন যাওয়ার প্রস্তুতি নেয়। দীপকের পরিবার তাকে বিদায় জানায়, কারণ তারা এই কয়দিনে জয়ার সাথে অনেকটা জড়িয়ে গিয়েছে। বিশেষত ফুলও জয়াকে খুব ধন্যবাদ জানায়, কারণ আজকে সে না থাকলে হয়তোবা ফুলকে তারা কোথাও খুঁজে পেত না। গল্পটা শেষ হয় এই হ্যাপি এন্ডিং দিয়ে, যেখানে ফুল এবং দীপক একে অপরকে পেয়ে খুবই খুশি এবং জয়া তার পড়াশোনা চালিয়ে যেতে প্রস্তুত। দীপকের পরিবারও জয়াকে ছুটি পেলেই এখানে আসতে বলে। আর এখানেই শেষ হলো আজকের গল্প। তা কেমন লাগলো আজকের গল্পটা সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। এমনই গল্প যদি আরও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।